ইশকে দে ফানি আর লেখিকা মেহজাবিন নাদিয়া পর্ব 11। ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে রাতের অমানিশা ধীরে ধীরে ফিকে হয়ে এলো। ভোরের স্নিগ্ধ আলো জানালার পর্দা চুইয়ে ঘরে প্রবেশ করছে, যেন রাতের সব হাহাকার এক মায়াবী চাদরে ঢাকা পড়ে গেছে। অরের যখন ঘুম ভাঙলো তখন সে নিজেকে আবিষ্কার করলো নরম কম্বলের ওমে। ঘরটা মৃদু আলো আধারিতে আচ্ছন্ন, জানালার ভারী পর্দাগুলো টানা। অরে কিছুক্ষণ স্তব্ধ হয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইল। কাল রাতের প্রতিটি মুহূর্ত যেন সিনেমার রিল হয়ে ওর চোখের সামনে ভেসে উঠতে লাগলো। শারীমের সেই আকুলতা, ওর কোলে মাথা রেখে এক অবশ শিশুর মতো আত্মসমর্পণ, আর সেই বুক কাঁপানো অতীতের গল্প, সবই কি তবে স্বপ্ন ছিল? অরি ধরফর করে বিছানায় উঠে বসলো। শরীরে গত রাতের ধকলের তীব্র ক্লান্তি, চারপাশটা ভালো করে দেখলো সে। ঘর একদম ফাঁকা, শারীমের কোনো চিহ্ন নেই। তবে ও বিছানায় এলো কিভাবে? শারীমি কি ওকে সোফা থেকে তুলে এনে বিছানায় শুয়ে দিয়েছিল? ভাবতেই অরের বুকের ভেতরটা এক অদ্ভুত দোলায় কেঁপে উঠল। মানুষটা গোপনে এতখানি যত্ন করতেও জানে। কিন্তু নিজের ভাবনায় বেশিক্ষণ মগ্ন থাকতে পারল না অরি। দেয়াল ঘড়ির দিকে তাকানোর সাথে সাথে ওর চোখ দুটো কপালে উঠল। ঘড়ির কাঁটা স্পষ্ট জানিয়ে দিচ্ছে সকাল 9:30 বেজে গেছে। হাই আল্লাহ, 9:30! অরি এক প্রকার চিৎকার করে বিছানা ছাড়ল। ওর মাথা তখন ভো ভো করছে। ঠিক 10টায় ওর এবং যেবার কোচিং ক্লাস। সামনেই জীবনের মেডিকেল ভর্তি পরীক্ষা। এই সময় একটা ক্লাস মিস দেওয়া মানে আত্মহত্যার সামিল। যেবার কথা মনে হতে অরি দৌড়ে নিজের রুমের দিকে গেল। আশা ছিল জেবা হয়তো এতক্ষণে তৈরি হয়ে ওর জন্য অপেক্ষা করছে। কিন্তু অরি ধপাস করে রুমের দরজা খুলল। ভেতরের দৃশ্য দেখে ওর মুখের চল ঝুলে গেল। রুমের মাঝখানে খাটের উপর যেবার শুয়ে আছে, পুরো খাট জুড়ে হাত পা ছড়িয়ে কোলবালিশটা এক হাত দিয়ে জড়িয়ে ধরে সে এমনভাবে ঘুমাচ্ছে যেন গত রাতে কোনো ঝড়ই বয়ে যায়নি। সমস্ত দুঃখ কষ্ট, কোচিংয়ের চিন্তা সবকিছু ভুলে ও যেন কুম্ভকর্ণের মতো গভীর ঘুমে আচ্ছন্ন। চাদরটা মেঝেতে লুটাচ্ছে আর ওর চুলগুলো খাটের চাদরে ছড়িয়ে ছিটিয়ে আছে। অরি খাটের পাশে গিয়ে দাঁড়ায়। জেবার গায়ে ধাক্কা দিয়ে বেশ জোরেই ডাকলো, এই জেবা ওঠ, জেবা বলছি ওঠ, প্রায় 10টা বাজে, কোচিংয়ে যাবি না? জেবা কোনো উত্তর দিল না, শুধু একটা মৃদু শব্দ করে কোলবালিশটা আরো শক্ত করে জড়িয়ে ধরে ওপাশ ফিরে শুলো। বাদামনি, ইয়ার্কি করিস না, পরেও এসে ঘুমানো যাবে। সময় মতো না গেলে কোচিংয়ের ভাইয়া আজকে ক্লাসে ঢুকতে দেবে না, তাড়াতাড়ি ওঠ বলছি। অরে জেবার কাঁধ ধরে বেশ ভালো রকম এক ঝাঁকুনি দিল। জেবা চোখ না খুলে অত্যন্ত বিরক্ত ও ঘুম জড়ানো গলায় বিড়বিড় করলো, পরের বাচ্চা, ডিস্টার্ব করিস না তো, আর মাত্র 5টা মিনিট ঘুমাতে দে প্লিজ দোস্ত। 5 মিনিট? তোর এই 5 মিনিটের চক্করে ভবিষ্যৎ কয়লা হয়ে যাবে। সামনে মেডিকেল পরীক্ষা, সেটা মনে নেই? ওঠ বলছি। অরে এক হেসকায় জেবার গায়ের চাদরটা নিচে ফেলে দিল। কিন্তু জেবা যেন আজ প্রতিজ্ঞা করে ঘুমাচ্ছে, চাদর ছাড়াও সে অবলীলায় গুটিসুটি মেরে শুয়ে রইল। আর একটু, জাস্ট আর একটু। অরি ধৈর্যের বাঁধ ভেঙে গেল। অরি আর কোনো কথা না বাড়িয়ে নিজের ডান পাটা তুলল এবং সজোরে এক লাথি মারল জেবার কোমরের নিচে। ধপাস! তীব্র বেগে খাট থেকে গড়িয়ে জেবা সরাসরি মার্বেল মেঝের ওপর আছড়ে পড়ল। মেঝের শক্ত স্পর্শে ওর ঘুম এক লহমায় উধাও হয়ে গেল। ও চোখ বড় বড় করে কোমরে হাত দিয়ে মেঝের ওপর বসে চেঁচিয়ে উঠল, আউচ! মাগো, কোমরটা গেল আমার। পরের বাচ্চা, তুই পাগল হয়ে গেছিস? একটা জলজান্ত মানুষকে ওভাবে খাট থেকে লাথি মেরে ফেলে দিলি? অরি কোমরে দুহাত দিয়ে উল্টো ধমক লাগালো, হ্যাঁ দিয়েছি, ভালো করেছি। তোর দেখি বিয়ে হয়েছে বলে লেখাপড়া একদম চাঙ্গে তুলে রেখেছিস। দ্রুত গিয়ে রেডি হ, কোচিংয়ে যেতে হবে। জেবা মেঝের উপর বসেই নিজের টি শার্ট ঠিক করতে করতে মুখটা বাংলা পাঁচের মতো করে বলল, তোর কি দয়া মায়া বলতে কিছু নেই রে অরি? কাল আমার ওপর দিয়ে কত বড় ঝড় গেল। নিজের বাপের বাড়ি থেকে বিতাড়িত হলাম, একটা অচেনা সম্পর্কে জড়িয়ে গেলাম, আর তুই কি না সকাল সকালে এসে আমাকে লাথি মারছিস। কাল ঝড় গেছে, আজকে সকালের আকাশ পরিষ্কার, আর সেই পরিষ্কার আকাশে এখন 10টার সূর্য উঁকি দিচ্ছে। আর 20 মিনিট বাকি আছে। তুই যদি আর 1 সেকেন্ড এখানে বসে ঘ্যান ঘ্যান করিস, আমি কিন্তু তোকে ছাড়াই চলে যাব। বলে অরি আর এক মুহূর্ত নষ্ট না করে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেল। যেবার দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। অরিকে মনে মনে গালমন্দ করতে সে ভুলল না। ফ্রেশ হয়ে বেরিয়ে আসার পর অরি পড়ার টেবিল থেকে রিডিং গ্লাসটা তুলে চোখে পড়ল। গ্লাসটা পড়তে ওর চেহারায় এক চটজলদি সিরিয়াস ভাব চলে এলো। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে পিঠ সমান লম্বা হালকা বাদামি চুলের মুঠোয় এনে একটা শক্ত ঝুঁটি বেঁধে নিল। আলমারি খুলে সাধারণ একটা শার্ট আর জিন্সের প্লাজো পরে নিল। ব্যাগ থেকে প্রয়োজনীয় নোটস, কলমদানি আর প্রশ্ন ব্যাগগুলো গুছিয়ে ঢুকিয়ে নিল। ঘড়িতে তখন 9টা 45।
ঠিক তখনই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে জেবা, পরনে সালোয়ার কামিজ পরা, ভেজা চুলগুলো পিঠে ছড়ানো। তবে ওর মুখে এখনো ঘুম জড়ানো ভাব আর অরির প্রতি একরাশ অভিমান স্পষ্ট। জেবা খাটের কোণে বসে গলা খাকারি দিল। পিঠটা সোজা করে বসতে গিয়ে হঠাৎ করে ওর ভঙ্গিতে কেমন এক কৃত্রিম গাম্ভীর্য ফুটে উঠল। অরি ব্যাগের চেন আটকাতে আটকাতে না তাকিয়ে বলল, হলো তোর, জলদি চল, অলরেডি অনেক লেট হয়ে গেছে। যে ব্যাপার নড়ে চড়ে বসলো, নিজের গলার স্বরটা একটু ভারী করে বলল, শোন অরি, তোকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে, একটু মনোযোগ দিয়ে শোন। অরি বিরক্ত হয়ে তাকালো, কি গুরুত্বপূর্ণ কথা, তাড়াতাড়ি বল। জেবা ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে অরির দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখ অরি, কাল রাতে যা হওয়ার তা তো হয়ে গেছে। আইনত সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে এখন আমি এই বাড়ির একজন সদস্য। সেই সূত্রে তুই একবারও ভেবে দেখেছিস আমি এখন তোর কি হই? অরি ভ্রু কুঁচকে তাকালো, কি আবোল তাবোল বলছিস? আবোল তাবোল নয়, খাঁটি সত্য। জেবা একটু বুক ফুলিয়ে বলল, সম্পর্কের হিসাবে আমি এখন দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধার বৈধ স্ত্রী, অর্থাৎ আমি এখন এই বাড়ির কর্ত্রী। সেই হিসাবে আমি এখন সম্পর্কিত নিজস্ব শাশুড়ি মা হই, বুঝলি কিছু? অরি স্তব্ধ হয়ে জেবার দিকে তাকিয়ে রইল। ওর চোখ দুটো চশমার আড়াল থেকে আরো বড় হয়ে গেল। জেবা ভেবেছিল অরি হয়তো এই অকাট্য যুক্তি শুনে থতমত খেয়ে যাবে, তাই সে আরও একটু গুছিয়ে নিয়ে বলল, তাই বলছি, তুই যেভাবে আমাকে লাথি মেরে ফেলে দিলি, একজন শাশুড়ির সাথে কি এমন ব্যবহার শোভা পায়? এখন থেকে অন্তত একটু সম্মান দিয়ে কথা বলা উচিত তোর। যেবার কথা শেষ হয়নি, অরির ভেতরের বারুদ তখন ফেটে পড়ার অপেক্ষায়। শাশুড়ি মা, সম্মান? অরি দাঁতে দাঁত চেপে বলল। অরি ব্যাগটা খাটের ওপর ছুঁড়ে ফেললো, ধীর পায়ে জেবার দিকে এগিয়ে আসতে লাগলো। ওর চোখের বিপজ্জনক চাহনি দেখে জেবা কিছুটা ভড়কে গিয়ে খাটের উপর পিছাতে লাগলো। এই অরি, তুই এভাবে আসছিস কেন? আমি তো জাস্ট সম্পর্কের সত্যিটা, তোর শাশুড়িগিরি আমি আজকে ছুটিয়ে ছাড়ছি। বলে অরি ঝাঁপিয়ে পড়লো জেবার ওপর, খাটের উপর চেপে ধরে জেবার পিঠে ঠাস ঠাস করে দুটো কিল বসিয়ে দিল। আউচ, মাগো, মেরে ফেললো রে! জেবা চিৎকার করে উঠল, কত বড় সাহস আমার সামনে এসে শাশুড়িগিরি ফলাচ্ছিস? তুই আমার বান্ধবী, বান্ধবী থাকবি। বেশি পেকেছিস না? পরীক্ষার পড়া মাথায় নেই? শাশুড়ি ছেড়ে সম্মান নিতে এসেছে। অরি যেবার চুল ধরে একটু টান দিল। যেবাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সেও ঘুরে দাঁড়িয়ে অরির শার্টের কলার চেপে ধরল। এই অরি, তুই কিন্তু বেশি করছিস। আমি কি মিথ্যা বলেছি? আমি তোর শ্বশুরের বউ, আমি তোর শাশুড়ি হব না তো কে হব? আবার শাশুড়ি বলিস? তোকে আজকে আমি মেরেই ফেলবো। অরি যেবার হাতটা মোচড় দেওয়ার চেষ্টা করলো। ছাড়, তুই ছাড় আগে। যেবাও পা দিয়ে অরিকে ধাক্কা মারলো। দুই বান্ধবীর মধ্যে খাটের উপর শুরু হলো তুমুল লড়াই। একজন চুল টানছে, অন্যজন কোলবালিশ দিয়ে মারছে। যেবা যতই শাশুড়ি পদে দোহাই দিক না কেন, অরি শক্ত হাতের মারের সামনে ওর গাম্ভীর্যে ধুলোয় মিশে গেল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর দুজনেই হাঁপাতে হাঁপাতে খাটের দুই কোণে গিয়ে বসলো। দুজনেরই চুল উস্কো খুস্কো, জামা কাপড় এলোমেলো। অরি হাঁপাতে হাঁপাতে দেয়াল ঘড়ির দিকে তাকালো। 9টা বেজে 52 মিনিট। সর্বনাশ, আর মাত্র 8 মিনিট। অরি চিৎকার করে উঠল, তোর এই ফালতু শাশুড়িগিরির চক্করে আজকে যদি সত্যি ক্লাস মিস হবে। তাড়াতাড়ি নিচে চল। যেবাও সময় নষ্ট না করে কোনো মতে ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে অরির পেছনে দৌড়ে বের হলো। দুজনেই সিঁড়ি বেয়ে ঝড় গতিতে নিচে নামতে লাগলো। ওদের পায়ের ধূপধাপ শব্দে যেন বাড়িটা কেঁপে উঠল। নিচে ডাইনিং রুমের সামনে আসতে দেখা হলো শাহিন মিয়ার সাথে। হাতে পানির জগ নিয়ে তিনি ডাইনিং টেবিলের দিকে যাচ্ছিলেন। দুই তরুণীকে ওভাবে হুলুস্থুলুস করে নামতে দেখে তিনি অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। অরি ড্রয়িং রুমের কাছে এসে গতি কমালো। ব্যাগটা কাঁধে ঠিক করতে করতে হাঁপানো গলায় জিজ্ঞেস করলো, আঙ্কেল, বাবা আর শারিম কোথায়? শাহিন মিয়া একটা মৃদু দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত বিনীত স্বরে বললেন, ওনারা কেউ বাড়িতে নেই। বড় স্যার আর ছোট স্যার দুজনেই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়ে গেছেন। শাহিন মিয়ার কথা শুনে অরি আর জেবা একে অপরের দিকে তাকালো। জেবার চোখে এক মুহূর্তের জন্য তীব্র হতাশা আর অপরাধবোধ ফুটে উঠল। সে হয়তো আশা করেছিল আরিশান মৃধার মুখোমুখি হবে, ওনার কোনো প্রতিক্রিয়া দেখবে, কিন্তু স্বাভাবিক নিয়মে ওনার অফিসে চলে যাওয়াটা যেন এক নীরব অবহেলার মতো শোনালো। অরি অবশ্য মনে মনে কিছুটা স্বস্তি পেল। শারিন যে সকালে উঠে নিজের কাজে মন দিতে পেরেছে, এটাই বড় ব্যাপার। অরি শাহিন মিয়াকে বলল, আচ্ছা আঙ্কেল, আমরা কোচিংয়ে যাচ্ছি, ফিরতে বিকেল হবে। সাবধানে যাবেন। টেবিলে নাস্তা রেডি আছে, দুটো মুখে দিয়ে গেলে ভালো হতো না? শাহিন মিয়া পেছন থেকে বললেন, সময় নেই আঙ্কেল, পরে খেয়ে নেব। বলে অরি যেবার হাত ধরে সদর দরজার দিকে টানলো।
ক্লান্তিতে অবসাদে আর তীব্র ভ্যাবসা গরমে অরির কপাল বেয়ে টপ টপ করে ঘাম গড়িয়ে পড়ছিল। আকাশটা আজ সকাল থেকে তামাটে রং ধারণ করে আছে, যেন কোনো এক বিশাল চুল্লির ঢাকনা টেনে দেওয়া হয়েছে শহরের মাথার ওপর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এত বেশি যে শ্বাস নিতে গেলে ফুসফুস ভারী হয়ে আসে। শার্টের হাতাটা টেনে ও কপালে ডান পাশটা চেপে ধরল। বিন্দু বিন্দু জমে থাকা নোনতা ঘামটুকু কাপড়ের নীলিমায় শোষিত হতেই এক দীর্ঘ তপ্ত নিঃশ্বাস ফেলল। মেডিকেল পরীক্ষার দিনটা যত এগিয়ে আসছে, ক্যালেন্ডারের পাতাগুলো যেন তত দ্রুত গতিতে ফুরিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে কোচিং সেন্টারের মডেল টেস্টগুলোর প্রশ্নের মান যেন দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আজকেও প্রায় 2.5 ঘন্টার পরীক্ষা শেষে হল থেকে বের হলো অরি। ওর মাথাটা রীতিমতো ঝিমঝিম করছিল। চোখের সামনে চারপাশে চেনা পৃথিবীটা কেমন যেন দুলছে। অরি চোখের ওপর চেপে বসা রিডিং গ্লাসটা আলতো করে নাক থেকে সামান্য নামিয়ে আনলো। 2 আঙুলের ডগা দিয়ে চোখের কোণ দুটোকে একটু মাসাজ করে চোখ দুটোকে একটু আরাম দেওয়ার চেষ্টা করলো ও। ওর ঠিক পাশে গুটিসুটি পায়ে প্রায় মাটির সাথে জুতো ঘেঁষে হেঁটে আসছিল জেবা। জেবা ডান বগলে তখনও চেপে ধরা বায়োলজি আর কেমিস্ট্রির মোটা মোটা প্রশ্ন ব্যাংক। পেপার ব্যাংকের কোণগুলো ওর ঘামে ভিজে কিছুটা কুঁচকে গেছে। জেবার ফর্সা ডালিম ফুলের মতো মুখটা এই ভর দুপুরের রোদে পুড়ে একদম তামাটে রক্তাভ বর্ণ ধারণ করেছে। ক্লান্ত ফ্যাসফেসে গলায় বলল, অরি আর পারছি না দোস্ত, মনে হচ্ছে ব্রেনটা একদম ফ্রাইড রাইস হয়ে গেছে। বাড়ি যাব, পেটটা খিদে একদম চোচো করছে আমার। চল জলদি গিয়ে গাড়িতে উঠি। এই রোদের মধ্যে আর 1 সেকেন্ড দাঁড়ায়ে থাকলে আমি নির্ঘাত রাস্তায় ফিট খেয়ে পড়ে যাব। অরি ওর দিকে তাকে একটা মলিন ও শুষ্ক হাসি দিল। ওর নিজের ভেতরের শক্তিও তখন তলানিতে। ও ম্লান গলায় বলল, চল, তবে একটা শর্ত আছে। ড্রাইভিং সিটে কিন্তু আজ আমি বসবো। অনেকদিন হলো স্টিয়ারিং ধরি না। এই মেন্টাল প্রেশারের মধ্যে একটু ড্রাইভ করলে হয়তো মাথার জটটা খুলবে। জেবা একটা দীর্ঘ হাই তুলতে তুলতে নিজের ব্যাগটা অন্য কাঁধে নিল। ক্লান্তিতে ওর চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে। বলল, নে বাবা, তুই বস। আমার হাত পা এমনিতেই কাঁপছে। তুই গাড়ি চালালে আমি অন্তত সিটে একটু চোখটা বন্ধ করে থাকতে পারবো। জলদি চল। দুই বান্ধবী কোচিং সেন্টারের মেইন গেটের লোহার জালি গলে ফুটপাতে এসে দাঁড়ালো। মাথার উপর তপ্ত সূর্যটা যেন আগুন ঢালছে। চারপাশের কোলাহল, রিকশার টুংটাং আর বাতাসের তীব্র হর্ন সব মিলিয়ে একটা গুলজার অবস্থা। ওরা ফুটপাত ধরে পার্কিং লটের দিকে এগোতে যাবে, ঠিক তখনই চারপাশের সমস্ত স্বাভাবিক কোলাহলকে এক নিমিষে ছাপিয়ে একটা বিকট কান ফাটানো ব্রেকের শব্দ হলো। কিচ! শব্দটা এতই তীব্র ও আকস্মিক ছিল যে রাস্তার কয়েকজন পথচারী ভয়ে কানে হাত দিয়ে 2 কদম পিছিয়ে গেল। একটি কুচকুচে কালো রঙের বিশাল জিপ গাড়ি একদম ওদের গা ঘেঁষে মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে এসে ব্রেক কষল। গাড়ির চাকা রাস্তা ঘেঁষে এত জোরে ঘষছে গেছে যে পোড়া রাবারের একটা কটু গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। একই সাথে চাকা থেকে ছিটকে আসা ধুলোবালি আর শুকনো পাতার কুচি বাতাসে উড়ে অরি আর যেবার চোখে মুখে এসে পড়ল। অরি চরম বিরক্তিতে ওর চোখের সুরক্ষায় ঝট করে চোখ দুটো বন্ধ করে ফেলল। ভেবেছিল হয়তো কোনো বেপরোয়া লাইসেন্সবিহীন ছেলে গাড়ি চালাচ্ছে, কিন্তু যখন ও 2 সেকেন্ডের পর চোখ খুলল তখন ওর ভেতরে সমস্ত শারীরিক ক্লান্তি এক লহমায় উবে গিয়ে এক তীব্র জমাটবদ্ধ আর হিমশীতল আতঙ্কে রূপ নিল। ওর মেরুদণ্ড বেয়ে যেন একটা বরফ শীতল স্রোত নেমে গেল। জিপের ভারী দরজাটা এক ঝটকায় খুলে গেল আর সেখান থেকে নিচে নেমে এলো এক দীর্ঘ চওড়া অবয়ব। লোকটার পরনে কুচকুচে কালো রঙের সিল্কের শার্ট, যার বুকের ওপরে 3টা বোতাম খোলা। উন্মুক্ত বুকের লোমের ভেতর দিয়ে রোদে চকচক করছে একটা মোটা সাপের মতো পেঁচিয়ে থাকা সোনার চেইন। ওর ঠোঁটের কোণে ঝুলে আছে হাসি। আফিম খন্দকার, এই একটা নাম শুনলে পুরো শহরের সাধারণ মানুষের বুকে কাঁপন ধরে। 1 মাস আগের একটা দুপুরের স্মৃতি অরির চোখের সামনে সিনেমা রিলের মতো ভেসে উঠল। এই মেইন রোডের উপরেই এই লোকটা অরির হাত ধরার ধৃষ্টতা দেখিয়েছিল। অরি অন্য সাধারণ মেয়েদের মতো ভয় পেয়ে কেঁদে ফেলেনি, বরং নিজের পায়ের তলা থেকে চামড়ার জুতোটা খুলে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে লোকটার গালে কষে থাপ্পড় মেরেছিল। যে কুখ্যাত মাস্তানকে পুরো শহর বাঘের মতো ভয় পায়, সে আজ দীর্ঘ 1 মাস পর আবার ঠিক ওদের পথ আটকে দাঁড়িয়েছে। জেবা আফরিনকে দেখা মাত্রই চিনে ফেললো। ভয়ে ওর ফর্সা মুখটা এক মুহূর্তের মধ্যে ফ্যাকাশে কাগজের মতো সাদা হয়ে গেল। ও অরির ডান হাতটা খপ করে ধরে ফেললো। জেবার হাতের তালু তখন বরফের মতো ঠান্ডা আর থরথর করে কাঁপছে। অরির কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে কাঁপানো গলায় বলল,
অরি, এই জানোয়ারটা আবার এসেছে। দেখো আমাদের দিকেই তাকাচ্ছে। 1 মাস পর ও আবার আমাদের ওপর বদলা নিতে এসেছে রে। ও আমাদের মেরেই ফেলবে। চল আমরা উল্টো দিকে দৌড় দেই, কোচিং এর ভেতরে ঢুকে যাই চল। অরি যেবার কাঁপতে থাকা হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরলো। ও আলতো চাপে ওকে শান্ত করার চেষ্টা করলো। অরি নিজের বুকের ভেতরটাও যে ড্রামের মতো কাঁপছিল না তা নয়, ওর ভেতরের হৃৎপিণ্ডটাও তখন তীব্র গতিতে আছাড়ি বিছাড়ি খাচ্ছিল। কিন্তু অরি খুব ভালো করেই জানে আফিম খন্দকারের মতো পিশাচের সামনে ভয় দেখানো মানে নিজের পরাজয় ডেকে আনা। এরা মানুষের ভয় দেখে বেঁচে থাকে, ভয়টা এদের পুষ্টি। অরি এক চুলও নড়ল না। ও নিজের রিডিং গ্লাসটা আঙুল দিয়ে নাকের উপর ঠিকঠাক করে বসিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এরপর চিবুকটা সামান্য উঁচিয়ে ধরলো। চোখের মনিতে এই মুহূর্তে কোনো ভয় লেশমাত্র ছিল না। সেখানে জমা হয়েছিল কেবল তীব্র ঘৃণা, অবজ্ঞা আর চরম বিরক্তি। আফিম ধীর দর্পিত আর শিকারী পশুর মতো পায়ে অরির দিকে এগিয়ে এলো। প্রতিটি পদক্ষেপ ওর জুতোটা পিচঢালা রাস্তায় ভারী শব্দ তুলছিল। সে এসে অরির একদম মুখোমুখি মাত্র 1 হাত দূরত্বে দাঁড়ালো। লোকটার শরীর থেকে ফ্রেঞ্চ পারফিউম আর কড়া ঘ্রাণ, সিগারেটের তামাক গন্ধের এক বিশ্রী দম বন্ধ করা মিশ্রণ তৈরি হয়ে অরির নাকে এসে লাগলো। অরির ইচ্ছে করলো তখনই বমি করে দিতে। আফিম অরির আপাদমস্তক নিজের সেই চিরচেনা দম্পট কামুক আর ক্ষুধার্ত দৃষ্টি দিয়ে মেপে নিল। ওর চোখ দুটো যেন অরির পোশাক ভেদ করে ভেতরে ঢুকতে চাইছে। এরপর যা করলো তার জন্য হয়তো অরি বা যে বা কেউই প্রস্তুত ছিল না। আফিম কোনো হুমকি দিল না, কোনো গালি দিল না। সে অত্যন্ত যত্ন সহকারে নিজের প্যান্টের পকেট থেকে একটা তাজা লাল টকটকে গোলাপ ফুল বের করলো। ফুলটার পাপড়িতে তখনও কৃত্রিম জলের ফোঁটা চকচক করছে। সে ওটা অরির মুখের সামনে বাড়িয়ে দিল। এরপর অত্যন্ত গম্ভীর অথচ এক অদ্ভুত উগ্র চাপা গলায় বলে উঠল, আই লাভ ইউ হুরপরি। তোমাকে আমি আমার এই জান দিয়ে ভালোবাসি। আফিমের মুখ থেকে এই শব্দগুলো বের হওয়া মাত্রই চারপাশের বাতাস যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। অরি আর জেবা দুজনেই আক্ষরিক অর্থেই স্তব্ধ, কিংকর্তবিমুখ হয়ে গেল। জেবা হা হয়ে যাওয়া মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শুধু ওরাই নয়, চারপাশের কিছু পথচারী যারা ভাবছিল আজ হয়তো এখানে কোনো খুনাখুনি হবে, তারাও এই অদ্ভুত দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। রিকশাওয়ালারা হ্যান্ডেল ধরে হা করে তাকিয়ে রইল। যে আফিম খন্দকার মেয়েদের তুলে নিয়ে গিয়ে নিজের বিছানায় পিষে ফেলার জন্য কুখ্যাত, যে মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারতে দ্বিধা করে না, সে আজ ভর দুপুরে মাঝ রাস্তায় একটা সাধারণ মেয়েকে ফুল হাতে প্রপোজ করছে। আফিম নিজের শুকনো কালো হয়ে যাওয়া ঠোঁটটা জিভ দিয়ে একবার চাটল। ওর চোখের কোণে এক ধরনের পাগলামি, এক ধরনের উন্মাদ প্রেমিকের ছায়া। সে বলতে লাগলো, এই দীর্ঘ একটা মাস আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট তোমার ওই তেজি রূপের নেশায় পুড়ে মরেছি হুরপরি। ঘুমাতে গেলে চোখের সামনে তোমার ওই রাগী মুখটা ভেসে ওঠে। তুমি অন্য সব সস্তা মেয়েদের মতো নও যারা আমার টাকার গরম বা নাম শুনেই পায়ে এসে পড়ে। তুমি এক পবিত্র অগ্নিকন্যা। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার ওপর কোনো জোর জুলুম করব না। আমি তোমাকে ভালোবেসে নিজের করে নিতে চাই। এই আফিম খন্দকারের রানী বানিয়ে রাজপ্রাসাদে রাখবো তোমাকে। বলো তুমি আমার হবা। আমার এই দিলটা তোমার নামে লিখে দিলাম। আফিমের মানসিক বিকারগ্রস্ত কথাবার্তাগুলো যখন অরির কানে ঢুকছিল, ওর ভেতরের রাগটা এতক্ষণে ফুটন্ত লাভার মতো টকবক করে ফুটতে শুরু করেছিল। ওর কান দুটো গরম হয়ে লাল হয়ে উঠল। এই নরপশুর মুখে ভালোবাসা শব্দটা শুনলে ভালোবাসার পবিত্রতা অপমানিত হয়। ও 1 সেকেন্ডও নষ্ট করলো না। আফিমের বাড়ি দেওয়া লাল গোলাপটার দিকে ও একটা তীব্র থুতু ফেলার মতো ঘৃণা দৃষ্টি নিক্ষেপ করলো। এরপর ওরে নিজের গলার সমস্ত শক্তি এক জায়গায় করে অত্যন্ত ঠান্ডা, কড়া এবং বজ্রকঠিন গলায় বলল, তোর এই নোংরা ফুল আর কুৎসিত প্রস্তাব নিজের পকেটে ঢুকিয়ে রাখ আফিম খন্দকার। তোর মতো একটা রাস্তার জঞ্জাল, খুনি, ধর্ষক আর পিশাচের দিকে তাকাতেও আমার ঘেন্না হয়। তুই ভাবছিস তুই খুব বড় মাস্তান। তুই একটা আস্ত নর্তমার কীট। ভালো চাস তো আমাদের পথ থেকে সর, নয়তো ওই দিন শুধু জুতো মেরেছিলাম, আজকে এই রোডের মাঝখানেই তোকে ঝাড়ু দিয়ে পিটিয়ে তোর ওই লম্পটগিরি আমি চিরতরে শেষ করে দেব। সমাজ তোকে ভয় পেতে পারে, অরি তোকে জুতোর যোগ্য মনে করে না। কথাটা বলে অরি আফিমকে আর কোনো কথা বলার, এমনকি একটা নিঃশ্বাস ফেলার সুযোগও দিল না। সে যেবার হাত ধরে এক হ্যাঁচকা টান মারল আর নিজের পুরো শরীরের শক্তি দিয়ে আফিমের চওড়া কাঁধে এক সজোরে ধাক্কা দিয়ে ওকে একপাশে সরিয়ে দিল। আফিম আকস্মিক এই ধাক্কায় 2 কদম পিছিয়ে গেল। অরি সোজা গিয়ে পার্কিং লটে দাঁড় করিয়ে রাখা ওদের গাড়িটার দিকে এগিয়ে গেল। চট করে ড্রাইভিং সিটের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল এবং জেবাকেও টেনে সিটে বসিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে লক করে দিল।
আফিম মাঝ রাস্তায় ফুল হাতে ওভাবে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর চারপাশের পৃথিবীটা যেন ওকে উপহাস করছে। ওর বাড়িয়ে দেওয়া প্রস্তাব, ওর এতদিনের জমানো প্রেম এভাবে এক সেকেন্ডে ধুলোয় মিশিয়ে দিয়ে মেয়েটা ওকে আবার সবার সামনে, এই সাধারণ পথচারীদের সামনে চরমভাবে অপমান করলো। ওর ভেতরে সেই সুপ্ত পৈশাসিক রূপটা, সেই মাস্তান অহংকার এবার এক ধাক্কায় জেগে উঠল। ওর মুখে সেই উগ্র প্রেমিকের মুখোশটা খসে পড়ল। সেখানে বেরিয়ে এলো এক হিংস্র হায়নার মুখ। আফিম এক ঝটকায় হাতের গোলাপ ফুলটা মাটিতে ফেলে দিল এবং নিজের ভারী বুট জুতো দিয়ে ওটা পিষে থেতলে মাটির সাথে মিশিয়ে দিল। এরপর সে অত্যন্ত দ্রুত পায়ে এগিয়ে এসে অরিদের গাড়ির জানালার পাশে এসে দাঁড়ালো। নিজের নোংরা তামাকের গন্ধযুক্ত মুখটা জানালার কাচের একদম কাছাকাছি এনে নিজের ভারী হাত দিয়ে কাছে সজোরে থাপ্পড় মারল। অত্যন্ত হিংস্র, কর্কশ ও কুৎসিত গলায় চিৎকার করে বলল, এত তেজ ভালো না সুন্দরী, এই আফিম খন্দকারকে রিজেক্ট করার ইতিহাস এই শহরে কারণেই। আজকে তুমি আমাকে ফিরিয়ে দিলে তো, মনে রেখো হুড়পুরি, খুব শীঘ্রই, অত্যন্ত শীঘ্রই তোমাকে আমি আমার এই ডেরায় তুলে নিয়ে যাব। আর সেদিন তোমার এই তেজরামি রূপ, তোমার এই অহংকার আমি এমনভাবে নিজের শরীরের নিচে পিষে ফেলবো যে তুমি নিজেই সারা জীবন আমার পায়ের দাসী হয়ে থাকার ভিক্ষা চাইবে। আফিম খন্দকার যা চায় তা সে যে কোনো মূল্যে ছিনিয়ে নেয়। ইউ আর মাইন হুড়পড়ি, তোকে আমি ভোগ করবই। অরি আফিমের এই ভয়ঙ্কর হুমকির দিকে বিন্দুমাত্র পাত্তা দিল না। জানালার কাজটাও নামালো না, ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিংটা শক্ত করে ধরলো। এরপর উল্টো জানালার ওপাশে থাকা আফিমের বিকৃত মুখের দিকে তাকিয়ে এক তীব্র তাচ্ছিল্য আর তাচ্ছিল্যের হাসি হাসল অরি। ওর ওই এক চিলতে হাসি আফিমের বুকে তপ্ত শেলের মতো বিঁধল। এরপরও এক ঝটকায় গাড়ির গিয়ার চেঞ্জ করে রিভার্স থেকে ড্রাইভে নিল এবং অ্যাক্সিলেটরে সজোরে পা চেপে ধরল। গাড়িটি এক ঝটকায় আফিমের গা ঘেঁষে ওর হাতের কোনো স্পর্শ করে তীব্র গতিতে চাকার নিচে ধুলো আর ধোয়ার এক বিশাল কুণ্ডলী উড়িয়ে মেইন রোডের দিকে ছুটে চলে গেল। আফিম শুধু সেই ধুলোর আড়ালে দাঁড়িয়ে নিজের ঠোঁটের কোণ কামড়াতে কামড়াতে রাগে, অপমানে আর কামনায় বুনো ষাঁড়ের মতো ফুঁসতে লাগলো। ওর চোখ দুটো তখন জবা ফুলের মতো লাল। ঠিক একই সময়ে দেশের শিক্ষা মন্ত্রণালয়ের এক অতি গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উইংয়ে এক জরুরি রুদ্ধদ্বার মিটিং শেষ করে বের হচ্ছিল শারীন। ওর পরনে একটা নিখুঁত ফিটিংসের চারকোল গ্রে কালারের ল্যাপেল স্যুট, ভেতরে ধবধবে সাদা শার্ট আর গলায় গাঢ় নীল রঙের সিল্কের টাই। বাঁ হাতে চকচক করছে সীমিত সংস্করণের সুইস ব্যান্ডের ঘড়ি। ওর ঠিক পেছনের ফাইলপত্র বগলে চেপে অত্যন্ত তথস্থ, প্রায় কুঁজো ভঙ্গিতে হেঁটে আসছিল আলভি। আলভির কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, যদিও করিডোরের সেন্ট্রাল এসির তাপমাত্রা তখন 16 ডিগ্রিতে সেট করা। তবে আজকে সকাল থেকেই শারীন বেশ খিটখিটে হয়ে আছে। ফাইলে ছোটোখাটো ভুল দেখলেই অফিসারদের সাসপেন্ড করার হুমকি দিচ্ছে, যার জন্য আলভি একরকম তীব্র আতঙ্কের মধ্য দিয়ে প্রতিটি মিনিট পার করছে। শারীন লবি ধরে লম্বা লম্বা পা ফেলে হাঁটতে হাঁটতে গম্ভীর ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, আলভি, দুপুরের লাঞ্চ মিটিংয়ের শিডিউলটা প্রোটোকল অফিসারকে বলে ক্যান্সেল করো। ওই ফালতু ব্যবসায়ীদের সাথে বসে সময় নষ্ট করার মতো মুড আমার নেই আজ। আমার একটু বিশেষ তাড়া আছে। আলভি আমতা আমতা করে বলল, জি বস, সেটা তো করাই যাবে। আমি এখনই ফোন করে ক্যান্সেল করে দিচ্ছি। কিন্তু কিন্তু স্যার, তার চেয়েও একটা অত্যন্ত জরুরি স্পর্শকাতর খবর আছে। শারীন নিজের পায়ের গতি এক চুলো না কমিয়ে শুধু মাথাটা সামান্য ঘুরিয়ে তীক্ষ্ণ বাজ পাখির মতো দৃষ্টিতে আলভির দিকে তাকালো। কি খবর, স্পষ্ট করে বলো। আমার হেয়ালি পছন্দ না, সেটা ভালো করেই জানো। আলভি নিজের শুকিয়ে যাওয়া ঢোক গিলে করিডোরের এদিক ওদিক তাকালো, কোনো পিয়ন বা অন্য কোনো কর্মকর্তা শুনছে কিনা নিশ্চিত হয়ে ও অত্যন্ত নিচু ফিসফিসানি স্বরে বলল, স্যার, আসলে আপনি ম্যামের সুরক্ষার জন্য যে স্পেশাল ইন্টেলিজেন্সের লোকগুলোকে গোপন ওনার চারপাশে 24 ঘন্টা লাগিয়ে রেখেছিলেন, ওদের মধ্যে থেকে একজন এইমাত্র আমার ফোনে একটা জরুরি ইনফরমেশন দিল। ম্যাম শব্দটা শোনা মাত্রই শারীমের পায়ের গতি যেন এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে এক সেকেন্ডে স্তব্ধ হয়ে গেল। সে করিডোরের ঠিক মাঝখানেই ঝট করে ঘুরে দাঁড়ালো। ওর সেই গাঢ় নিঃশাক্ত অথচ শান্ত চোখ দুটো এক মুহূর্তে এক ভয়ঙ্করী শিকারী বাজ পাখির মতো ধারালো হয়ে উঠল। শারীম এক কদম এগিয়ে এসে আলভির দামি শার্টের কলারটা নিজের এক হাত দিয়ে আলতো করে কিন্তু অত্যন্ত শক্ত মুঠোয় চেপে ধরল। ও আলভিকে নিজের মুখের কাছাকাছি টেনে এনে অত্যন্ত ঠান্ডা, নিচু কিন্তু মেরুমজ্জা কাঁপানো গলায় বলল, চন্দ্রিমার কি হয়েছে, স্পষ্ট করে বলো আলভি। একটা শব্দ যদি এদিক ওদিক হয় তবে তোমার এই চাকরি আর এই জীবন আজকেই শেষ। আলভি ভয়ে কাঁপতে কাঁপতে নিজের হাতের ফাইলগুলো কোনো মতে ধরে রেখে বলল, বস, শান্ত হন স্যার।
ওই যে কুখ্যাত মাস্তান রাজন খন্দকারের ছেলে আফিফ খন্দকার আছে না, ম্যাম যখন কোচিংয়ে বের হচ্ছিল তখন মাঝ রাস্তায় নিজে জিপ গাড়ি নিয়ে ওনার পথ আটকে দাঁড়িয়েছে। শারীমের সুগঠিত চল দুটো এক লহমায় লোহার মতো শক্ত হয়ে গেল। ওর ভেতরে সেই পরিশালিত সুশীল মন্ত্রীর রূপটা এক ধাক্কায় উধাও হয়ে গেল। ও দাঁতে দাঁত চেপে বলল, তারপর ওই শুয়োরের বাচ্চা ওই নর্দমার কীট কী করেছে আমার চন্ডিমার সাথে? হাত লাগিয়েছে? না না বস, হাত লাগায়নি। আলভি এক নিঃশেষে বলল, স্যার ওই আফিম নাকি ম্যামকে সবার সামনে রাস্তার মধ্যে ফুল দিয়ে প্রপোজ করেছে। আলভির কথা শেষ হওয়া মাত্রই শারীমের চোখের মণিতে এক পৈশাসিক আদিম হিংস্রতার দাবানল জ্বলে উঠল। ওর নাকের পাটা দুটো রাগে ফুলতে লাগলো। সে নিজের গলার টাইটা এক হ্যাঁচকা টানে সামান্য ঢিলে করে দিল, যেন ওর দম আটকে আসছে। শারীম চাপা গলায় বলল, আমার চন্ডিমা আমার ব্যক্তিগত সম্পত্তি, আমার পবিত্র নারীর দিকে হাত বাড়ানোর সাহস ওই ড্রেনের কিটের কিভাবে হলো? চন্ডিমা কি করেছে? ও কি ভয় পেয়েছে? আলভি একটু স্বস্তির শ্বাস ফেলে বলল, ম্যাম তো ম্যামই বস, ম্যাম ওর ফুল তো দূরে থাক, ওর মুখের ওপর ওকে তীব্র অপমান করে রিজেক্ট করে দিছেন, ওকে ঝাঁটা দিয়ে পেটানোর ধমক দিয়ে চলে গেছেন। কিন্তু স্যার ওই আফিম নাকি যাওয়ার আগে ম্যামকে খুব নোংরা থ্রেট দিছে, বলেছে ওনাকে নিজের ডেরায় তুলে নিয়ে গিয়ে নিজের শরীরের নিচে পিষে ফেলবে। শারীমের পুরো শরীর তখন রাগে থরথর করে কাঁপছিল। ওর ডান হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে গেল, নখগুলো তালুর চামড়া ভেদ করার উপক্রম করলো। যে চন্দ্রিমাকে ও নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে, যার পবিত্র গায়ে এই পৃথিবীর কোনো নোংরা বাতাস লাগুক তা সহ্য করতে পারে না, সেই চন্দ্রিমাকে একটা কুৎসিত লম্পট নজর দেওয়ার সাহস কই পায়? আলভি, গাড়ি বের করো, আজকে ওই আফিমকে এই দুনিয়া থেকে চিরতরে ডিলিট করে দেব। শারীম এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে লিফটের দিকে পা বাড়ালো। ওর মুখের অবয়ব তখন কোনো মন্ত্রীর নয়, এক ক্ষুধার্ত পিশাচের মতো লাগছিল। আলভি ফাইলপত্র সামলাতে সামলাতে ওনার পেছনে প্রায় দৌড়াতে দৌড়াতে বলল, স্যার স্যার শান্ত হন, আপনি দেশের একজন মন্ত্রী, আপনার সামনে উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ। আপনি নিজে গিয়ে যদি একজন সাধারণ রাস্তার মাস্তানকে রাস্তায় মারতে শুরু করেন, তবে মিডিয়াটা জানাজানি হয়ে গেলে আপনার ক্যারিয়ারে মারাত্মক এফেক্ট পড়বে। তাছাড়া রাজন খন্দকারও কিন্তু ছেড়ে কথা বলবে না। প্লিজ স্যার, আইন নিজের হাতে নেবেন না, আমরা পুলিশ পাঠাচ্ছি। শারীম লিফটের ভেতর ঢুকে সজোরে বোতাম চাপতে চাপতে এক পৈশাচিক হাসি হাসলো। ও বলল, আইন আইন আমার পকেটে থাকে আলভি। যে আমার চন্ডিমার দিকে চোখ তোলে, যে আমার সম্পত্তির দিকে কুনজর দেয়, তার জন্য এই শারীমের ডিকশনারিতে কোনো আইন নেই। জাস্ট গেট দ্য কার রেডি। মিনিট পাঁচেকের মধ্যে কালো রঙের প্রাডো গাড়িটি পার্কিং থেকে টায়ারের চিৎকার তুলে বের হয়ে মেইন রোডের দিকে ছুটে চলল। ড্রাইভিং সিটে আলভি ঘামতে ঘামতে স্টিয়ারিং ধরেছে, আর পেছনে আরামদায়ক সিটে শারীম বসে নিজের ফোনের স্ক্রিনে অনবরত আফিমের জিপের বর্তমান জিপিএস লোকেশন ট্র্যাক করছিল, যা ওর গোপন এজেন্টরা অনবরত আপডেট যা পাঠাচ্ছিল। ওর চোখ দুটো তখন পুরোপুরি লাল বর্ণ ধারণ করেছে। এক ভয়ঙ্কর খুনে মেজাজ ওর পুরো অবয়বকে গ্রাস করে রেখেছে। গাড়িটি যখন শাহবাগের এক ব্যস্ত ঘিঞ্জি মোড়ের সিগন্যালে এসে থামল, সামনে বিশাল বড় জ্যামের লাইন দেখে বিরক্তিতে এক তীব্র শব্দ উচ্চারণ করলো শারীম। চারপাশ থেকে বাসের কালো ধোঁয়া আর হর্নের শব্দ আসছিল। শারীম পকেট থেকে ফোনটা বের করে স্ক্রল করতে লাগলো। এমন সময় গাড়ির সামনের কাচের ওপাশে হুট করে এসে দাঁড়ালো একদল হিজড়া। প্রায় 7-8 জন হিজড়ার একটা দল, যাদের পরনে অত্যন্ত চড়া সস্তা রঙের জ্যামিতিক শাড়ি, মুখে অতিরিক্ত মেকআপের সাদা প্রলেপ আর ঠোঁটে কড়া রক্তের মতো লাল লিপস্টিক। তারা এসে অনবরত বিকট শব্দে হাততালি দিতে দিতে গাড়ির বনেটে ধাক্কা মারতে লাগলো। তালি তালি। ওদের মধ্যে সবচেয়ে মস্ত বড় এবং হৃষ্টপুষ্ট, প্রায় 150 কেজি ওজনের এক ভুটকি হিজড়া, যার নাম চম্পা। সে সরাসরি শারীমের জানালার পাশে এসে কাচের ওপর নিজের ভারী হাত দিয়ে ধপধপ করে থাপ্পড় মারতে লাগলো, আর অত্যন্ত কর্কশ চেরা ও বিকট গলায় চেঁচিয়ে বলল, এই মন্ত্রী, বিলাতি গাড়িতে বইসা আসোস, আমাদের দিকে একটু তাকা, জলদি কইরা টাকা বের কর, আমাগো দলের সবার লাইগা 5,000 টাকা দিবি, নয়তো এই মেইন রোডের মাঝখানে কিন্তু আমরা পরনের জামা কাপড় খুইলা ন্যাংটা হইয়া নাচমু। তোর এই মন্ত্রিত্ব আর ইজ্জত কিন্তু 1 মিনিটে পাংচার কইরা দিমু, টাকা বের কর জলদি। অন্যান্য হিজড়াগুলোও বিকট শব্দে হাততালি দিয়ে চেঁচাতে লাগলো, টাকা দে টাকা দে, নয়া মন্ত্রীর গাড়িরে টাকা না দিলে জামা খুইলা নিমু। এমনিতেই শারীমের মেজাজ তখন চরম তুঙ্গে। ওর মাথার ভেতরের রগগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। তার উপর এই মাঝ রাস্তায় হিজড়াদের এই চরম উটকো ঝামেলাও সহ্য করতে পারছিল না। শারীম অত্যন্ত বিরক্ত হয়ে জানালার কাজটা
সামান্য মাত্র 2 ইঞ্চি নামে এক তীব্র ধমক লাগালো। এই সরো আমার গাড়ির সামনে থেকে। সরকারি কাজে বাধা দিচ্ছ তোমরা? 1 মিনিটে আইজিবিকে ফোন করে পুলিশে দিয়ে জেলে পুরে দেব। চেনো আমাকে? চম্পা হিজড়া নিজের চর্বিযুক্ত কোমরে দুহাত দিয়ে এক বিশ্রী উগ্র ভঙ্গি করে নিজের নিতম্ব দুলিয়ে বলল, ওরে আমাকে পুলিশ দেখাই? আমরা পুলিশের গোষ্ঠীরে ডরাই না। আমরা ন্যাংটা, আমাকে হারানোর কিছু নাই রে বাবা। টাকা না দিয়া যদি এক পা সামনে বাড়াইছোস তবে এইখানেই তোর কাপড় চোপড় খুইলা আমাগো সাথে নাচামু। বলেই ও সত্যি সত্যি নিজের শাড়ির আঁচলটা হাত দিয়ে ধরে টান দেওয়ার এক কুৎসিত ভঙ্গি করে শারীমের জানালার দিকে আরো এক কদম এগিয়ে আসতে চাইল। থামো! শারীম হঠাৎ করে খুব জোরে এক ধাতব কণ্ঠে চিৎকার করে ওদের থামতে বলল। ওরে আকস্মিক কর্তৃত্বপূর্ণ চিৎকারে চম্পা হিজড়া সহ বাকি পুরো দলটা এক মুহূর্তের জন্য থমকে গেল। ওদের হাততালি দেওয়া হাতগুলো বাতাসে জমে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শারীমের মুখে সেই চরম খুনের রাগটা 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে কর্পূরের মতো গায়েব হয়ে গেল। ওর চোখের মণিতে হুট করে এক অত্যন্ত চতুর, শয়তানি এবং বিকারগ্রস্ত বুদ্ধি খেলে গেল। ওর ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক বিষাক্ত, বাঁকা ও শীতল হাসি। শারীম জানালার কাজটা পুরোপুরি নামিয়ে দিল। এরপর চম্পা হিজড়ার সেই মেকআপে লেপটে যাওয়া মুখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত, ঠান্ডা কিন্তু গভীর গলায় বলল, তোমরা মাত্র 5,000 টাকার জন্য এখানে নিজেদের ইজ্জত বিলিয়ে দিতে চাচ্ছ, তাই না? মানুষের সামনে নোংরামি করতে চাচ্ছ? আচ্ছা, আমি যদি তোমাদের এই মুহূর্তে ক্যাশ 10 লাখ টাকা দেই, বিনিময়ে আমার একটা স্পেশাল কাজ করে দিতে হবে। 10 লাখ টাকা, এই শব্দটা শোনা মাত্রই চম্পা হিজড়া সহ বাকি 7-8 জন হিজড়ার চোখ আক্ষরিক অর্থে কপালে উঠে গেল। ওদের চোয়ালগুলো ঝুলে পড়ল। ওরা হাততালি দেওয়া ভুলে একে অপরের দিকে বোকার মতো তাকাতে লাগলো। চম্পা নিজের মুখের জর্দা মেশানো পানটা একপাশে চেপে ধরে অবিশ্বাস্য, প্রায় তোতলামো গলায় বলল, কি কোষ মন্ত্রী, ঠাট্টা করো আমাগো লগে? 10 লাখ টাকা? আজ তো 10 লাখ টাকা ক্যাশ দিবি আমাগরে? ওরে বাবারে, এ তো আলাদিনের সেরা। কিন্তু আমাকেও কি করতে হইব শুনি? শারীম নিজের প্যান্টের পকেট থেকে একটা রেশমি রুমাল বের করে নিজের হাতটা অত্যন্ত ধীরস্থিরভাবে মুছতে মুছতে কুড়ো গলায় বলল, একটা ছেলেকে তোমরা সব হিজড়ারা মিলে জবরদস্তি তাকে রেপ করতে হবে। কাজ শেষ হওয়া মাত্র ক্যাশ 10 লাখ টাকা দেবো আমি। শারীমের এই বিকারগ্রস্ত, ভয়ঙ্কর, অবিশ্বাস্য এবং অভূতপূর্ব অফারটা শোনা মাত্রই ড্রাইভিং সিটে বসে আলভির হাত থেকে স্টিয়ারিং হুইলটা প্রায় ছুটে যাওয়ার দশা হলো। বুকটা ধড়ফড় করে উঠল, কপাল বেয়ে ঠান্ডা ঘাম নামলো। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। শুধু হাঁ করে পেছনের দিকে তাকিয়ে নিজের বসের দিকে এমনভাবে দেখলো যেন সে এইমাত্র দেখতে পাচ্ছে আজ তো এক শয়তানি ইবলিশ ওর বসের শরীরের ভেতর ভর করে বসে আছে। ওদিকে চম্পা হিজড়া আর ওর দলের বাকি সদস্যরা এই অদ্ভুত আর চরম বিকারগ্রস্ত অফার শুনে এক মুহূর্তের জন্য থমকে গেলেও পরের মুহূর্তে ওরা চরম পৈশাসিক উল্লাসে মেতে উঠল। ওরা আবার দ্বিগুণ জোরে হাততালি দিয়ে নিজেদের শাড়ি দুলিয়ে চেঁচিয়ে উঠল, এ তো আমাগো মনের খাইশ মিটাই দিলা মন্ত্রী। আজ তো জোয়ান পোলা, তার উপর আবার 10 লাখ টাকা। এই কাজ তো আমরা ফ্রিতেও করতে রাজি আছিলাম। আমাগো তো উৎসব হইব আইজ। জলদি কও হেই পোলা কোন হানে আছে? আজকে ওর পাছার চামড়া আমরা খুইলা নিব। ওরে আজ আমরা সারুম না। শারীম চতুর হাসি দিয়ে আলভিকে বলল, আলভি, হা করে তাকে সময় নষ্ট করো না। পেছনের ব্যাকআপ স্কোয়াডের কালো মাইক্রোবাসের দরজাটা খুলে এদের সবাইকে সম্মানের সাথে ভেতরে বসাও আর আমাদের সাথে আফিমের লোকেশনে নিয়ে চলো। আলভি নিজের কপালে হাত দিয়ে এক দীর্ঘ হতাশ নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমি জীবনে কি এমন পাপ করেছিলাম যে এই দুনিয়ায় সবচেয়ে জাউরা, খবিশ, নিষ্ঠুর লোকের অ্যাসিস্ট্যান্ট হতে গেলাম? এই মানুষ তো মানুষ না, এ তো আস্ত একটা ইবলিশের খালাতো ভাই। তবে মুখে বসের ধমকের আর ক্ষমতার ভয়ে ও দ্রুত ইশারায় পেছনের মাইক্রোবাসের সিকিউরিটি গার্ডদের বলল দরজা খুলে দিতে। হিজড়াদের দলটা অত্যন্ত উৎসাহের সাথে হাসাহাসি করতে করতে মাইক্রোবাসের ভেতরে ঢুকে পড়ল। দুপুর তখন ঠিক 2:30। সূর্যের আলোটা কেমন যেন ম্লান আর হলদুটে হয়ে এসেছে। মেইন রোডের এক নির্জন জঙ্গল ঘেরা কোনায় পিচ ঢালা রাস্তার পাশে দাঁড়িয়েছিল আফিমের সেই কুচকুচে কালো জিপ গাড়িটি। জায়গাটা বেশ নিরিবিলি, চারপাশটা ঘন রেইনট্রি গাছপালা, লতাগুল্ম আর ঝোপঝাড়ে ঢাকা। দুপুরবেলা এই রাস্তায় তেমন একটা মানুষ থাকে না।
আফিম তখন জিপের পেছনের সিটে একা বসে অনবরত একটার পর একটা সিগারেট টানছিল আর রাগে ফুঁসছিল। ওর পায়ের কাছে অলরেডি 4-5টা সিগারেটের ফিল্টার পড়ে আছে। সে নিজের হাতে জ্বলন্ত সিগারেটটা জিপের লেদার ড্যাশবোর্ডে সজোরে চেপে চামড়া পুড়িয়ে নিভিয়ে দিতে দিতে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করছিল, ফুরফুরি, তুমি আমাকে সবার সামনে রিজেক্ট করলে। এই আফিম খন্দকারকে এই অপমানের প্রতিশোধ আমি এমনভাবে নেব যে তুমি ধারণাও করতে পারবে না। তোকে যদি আমি এই সপ্তাহের মধ্যে আমার বিছানায় না আনছি, তবে আমিও আফিম খন্দকার না। ঠিক তখনই আফিমের জিপের ঠিক পেছনে এসে অত্যন্ত নিঃশব্দে প্রায় বিড়ালের মতো পায়ে এসে থামলো সেই কালো বিশাল মাইক্রোবাসটি। আফিম জানালার লুকিং গ্লাস দিয়ে পেছনে গাড়ি থামতে দেখে একটু অবাক হলো। ভাবলো হয়তো ওর কোনো চামচা এসেছে বা অন্য কোনো রাইভাল গ্যাংয়ের লোক। আফিম নিজের ভেতরের বিরক্তি আর রাগ নিয়ে জিপের দরজাটা এক ঝটকায় খুলে নিচে নামলো। নিজের কোমরে গোজা পিস্তলটা একটু ছুঁয়ে দেখলো। আফিম গাড়ি থেকে নামা মাত্রই পেছনের মাইক্রোবাসের স্লাইডিং দরজা দুটো এক হ্যাচকায় খুলে গেল আর সেখান থেকে একে একে নেমে এলো চম্পা হিজড়া সহ সেই 7-8 জন মস্ত বড় হৃষ্টপুষ্ট এবং পৈশাসিক চেহারার ভুটকি হিজড়াদের দল। ওদের মুখ লালাঝরা ক্ষুধার্ত হাসি। আফিম ওদের এই নির্জন জায়গায় দেখে চরম ভ্রু কুঁচকে বিরক্তি গলায় বলল, এই, তোরা কারারে হিজড়ার দল, এখানে কি চাস? মরণ মরতে আসছিস? সর এখান থেকে, নয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। চম্পা হিজড়া আফিমের সেই চওড়া ছাতি, সুঠাম দেহ আর রাগী চেহারা দেখা মাত্রই নিজের নোংরা জিভ দিয়ে ঠোঁট চাটতে চাটতে বলল, ওরে আমাগো রাজা ভাই রে, চেহারা তো আস্ত খাসি পার্লারে রে, বডি তো পুরো মাখনের মতো। শোনরে দলবল, একদম খাঁটি মাল আমাগো লাইগা রাইখা গেছে। ধর এইডারে, আজ আমগো ঈদ। আফিম কিছু বুঝে ওঠার আগে 4-5 জন বিশাল ওজনের প্রায় 100 কেজি ওজনের হিজড়া একযোগে বুনো পশুর মতো আফিমের উপর ঝাঁপিয়ে পড়ল। আফিম চমকে উঠে নিজের পকেট থেকে কোমর থেকে পিস্তল বের করতে চাইল, কিন্তু ওর হাত নাড়ানোর আগে চম্পা হিজড়া নিজের বিশাল ওজনের শরীর দিয়ে আফিমকে ধাক্কা মেরে মাটির সাথে পেস্ট করে দিল। আফিম পিচঢালা রাস্তার উপর আছড়ে খেয়ে পড়ল। ওর হাতের পিস্তলটা ছিটকে চলে গেল ঝোপের ভেতর। চম্পা ওর বুকের ওপর বসে পড়লো, যেন একটা আস্ত পাহাড়ের উপর চেপে বসেছে। আফিম মাটির সাথে লেপ্টে গিয়ে ব্যথায় চিৎকার করে উঠল, এই শুয়োরের বাচ্চারা, তোরা জানিস আমি কে? আমি আফিম খন্দকার। তোদের আমি জ্যান্ত কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। ছাড় আমাকে, হাত সরা। পাশে থাকা এক হিজড়া আফিমের এই কথা শুনে নিজের কোমরে থাকা এক টুকরো নোংরা দুর্গন্ধযুক্ত কালো কাপড় দিয়ে ওর মুখটা শক্ত করে বেঁধে ফেলল। ফলে ওর চিৎকারগুলো ভেতরের গোঙানিতে রূপ নিল। এরপর ওরা সবাই মিলে অত্যন্ত দক্ষতায় আফিমের জিপের ভেতরে থাকা টোয়িং দড়ি দিয়ে ওর হাত পা দুটোকে শক্ত করে বেঁধে ফেলল। আফিম শত চেষ্টা করেও নিজের সমস্ত শক্তি দিয়েও ওদের সেই সম্মিলিত পাশবিক শক্তির সামনে এক চুলও নড়তে পারল না। ওরা সবাই মিলে আফিমকে কুকুরের মতো চ্যাংদোলা করে তুলে মেইন রোডের পাশে সেই ঘন অন্ধকার মশাভর্তি জঙ্গলের ভেতরে ঝোপঝাড়ের দিকে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সেই ঘন জঙ্গলের গভীর থেকে আফিমের অবরুদ্ধ তীব্র যন্ত্রণাদায়ক আর চরম অপমানের গোঙানির শব্দ বাতাসে ভেসে আসতে লাগলো। চম্পা হিজড়া সহ সেই 7 জন ভুটকি হিজড়া একযোগে আফিমের ওপর নিজেদের সেই পৈশাসিক বিকারগ্রস্ত আর আদিম লাঞ্ছনা তাণ্ডব শুরু করে দিল। আফিমের সেই তথাকথিত পুরুষালী মাস্তানগিরি, ওর সেই লম্পট অহংকার যা দিয়ে ও মেয়েদের জীবন ধ্বংস করত, তা এক এক করে ওর নিজের শরীরের ভেতর দিয়ে নির্মমভাবে চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। ওর চোখ দিয়ে তখন টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই জঙ্গলের নির্জনতায় ওর এই আত্মচিৎকার শোনার মতো কেউ ছিল না। প্রকৃতিও যেন আজ ওর এই পাপের শাস্তি মুখ বুজে দেখছিল। এদিকে জঙ্গল থেকে প্রায় 100 গজ দূরে রাস্তার এক নিরাপদ গাছের ছায়ায় ঘেরা কোনায় প্রাড়ো গাড়িটির ভেতরে এসি ঠান্ডা বাতাস সুগন্ধি পরিবেশে অত্যন্ত আরামদায়ক ভঙ্গিতে হেলান দিয়ে বসেছিল শারীম। ওর বাম হাতে থাকা ফোনের স্ক্রিনে তখন অনবরত রঙিন জেলি আর ক্যান্ডিগুলো ফাটছিল। শারীম অত্যন্ত মনোযোগ দিয়ে ফোনে ক্যান্ডি ক্রাশ গেম খেলছিল। ওর সুগঠিত ঠোঁটের কোণে এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তির হাসি। জঙ্গল থেকে আসা আফিমের সেই তীব্র পশুর মতো অবরুদ্ধ গোঙানি আর হিজড়াদের উল্লাসের শব্দ মৃদুভাবে ওর কানের পর্দায় পৌঁছালেও ওর মুখের একটি পেশিও নড়ল না, চোখে কোনো অনুশোচনা বা ঘৃণাও ছিল না। যেন ওর কাছে এই মুহূর্তে গেমের এই কঠিন লেভেলটা পার করাটাই এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ড্রাইভিং সিটে বসা আলভির পুরো শরীর ভয়ে আতঙ্কে কাঁপছিল। সে নিজের 2 হাত দিয়ে কপাল চেপে ধরে অনবরত চোখ বন্ধ করে বিড়বিড় করছিল, লা হাওলা ওয়ালা কুয়াতা
ইল্লা বিল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমার এই ইমানের সাথে রক্ষা করেন। আমি কোনো পাপে এই চাকরি করতে আসলাম? একটা জলজন্ত ছেলেকে হিজড়া দিয়ে রেপ করিয়ে দিল এই লোক। ওনার মনে একটু দয়া মায়া নাই? আজ সমাজ কোথায়, ছেলেদের সম্মান কোথায়? এখন দেখছি ছেলেরাও নিরাপদ নয় এই দেশে। এই লোক মানুষ না, আজ তো একটা সাইকোপ্যাথ, একটা সিরিয়াল কিলারের চেয়েও ভয়ঙ্কর। আলভিয়া নিজের ভেতরের ভয় ধরে রাখতে না পেরে পেছনের দিকে তাকালো। ওর মুখটা তখন কান্নায় ভেঙে পড়ার মতো হয়েছে। ও অত্যন্ত করুণ ও কাঁপানো গলায় বলল, বস আর কতক্ষণ? লোকটা তো মনে হয় মরেই যাবে ওভাবে হিজড়াদের নিচে পিষে। ওর গোঙানি তো বন্ধ হয়ে আসছে স্যার, প্লিজ এবার ওনাদের থামতে বলুন স্যার। শারীন নিজের ফোনের স্ক্রিন থেকে 1 সেকেন্ডের জন্যও চোখ না সরিয়ে অত্যন্ত অলস, নিষ্পৃহ এবং হিমশীতল গলায় বলল, আরেকটু আলভি, জাস্ট আরেকটু ধৈর্য ধরো। গেমের এই লেভেলটা পার হতে আর মাত্র 4টে রঙিন ক্যান্ডি ফাটানো বাকি আছে, মুভস বেশি নেই। তাছাড়া যে আমার চন্ডিমাকে নিয়ে নোংরা স্বপ্ন দেখার ধৃষ্টতা দেখায়, তার শাস্তিটা তো একটু স্পেশাল, একটু ইউনিক হওয়াই উচিত, তাই না? ও যাতে নিজের মুখ আর শরীর কোনোদিন কোনো মেয়েকে দেখানোর যোগ্য না থাকে। জাস্ট ওয়াচ দ্য গেম আলভি। বিকেলে তপ্ত রোদ তখন ম্লান, ঝোপঝাড়ের মাথায় এক বিষণ্ণ তামাটে আলো ছড়িয়ে হুট করে থেমে গেল। এতক্ষণের পৈশাসিক তাণ্ডব। শাড়ির আঁচল কোমরে গুজে কপাল থেকে ঘাম আর মেকআপের মিশ্রণ মুছল চম্পা হিজড়া একটা বিকট হাততালি দিয়ে। মাটিতে অর্ধমৃত রক্তাক্ত আফিমের দিকে তাকিয়ে তীব্র তাচ্ছিল্য হাসল সে। আফিমের সেই কালো শার্ট এখন ছিন্ন ভিন্ন, সারা শরীরে কামড় আর খামচির কালচে দাগ, মুখ থেকে খসে পড়া কাপড়ের টুকরো, বেয়ে ঝরছে লালা আর রক্ত। আধ বোঝা চোখে সে যেন নিজের শেষ নিঃশ্বাসটুকু গুনছে। নিজের দলবলের দিকে তাকিয়ে চম্পা কর্কশ গলায় বলল, চল রে দলবল, মন্ত্রী সাহেব যে কাম দিছিল হেডে 16 আনা উসুল, অহন ওনার কাছ থেকে পাওনা টাকা বুঝা নিমু। খিলখিল হাসিতে মেতে উঠে তারা মেইন রোডের দিকে চলে গেল। নিঝুম জঙ্গলের কোনায় পড়ে রইল দাপুটে লম্পট আফিম খন্দকার, যার পুরুষালী তেজ এখন নোংরা ধুলোয় মিশে ছটফট করছে। মৃদু গঙ্গানির শক্তিও তার নেই, অবচেতন মগজে তখন ভেসে উঠছে অতীত। ঠিক এভাবেই তো তার হাতে ধর্ষিত 25টা মেয়ের শরীর শোচনীয় অবস্থায় পড়ে থাকতো। আজ নিজের পাপের হিসাব মেলাচ্ছে সে। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা কালো প্রাডোর পেছনের সিটে বসে শারীন ফোনটা পকেটে রাখলো। ক্যান্ডি ক্রাশ গেমের লেভেলটা সফলভাবে পার করে তার মুখে এখন পরম তৃপ্তির চতুর হাসি। ততক্ষণে তার পেছনের স্কোয়াড থেকে টাকা নিয়ে হিজড়াদের দলটা চম্পট দিয়েছে। শুটের কলারটা সোজা করে শারীন ড্রাইভিং সিটে বসা আলভিকে বলল, আলভি গাড়ি স্টার্ট দাও, এবার একটু সমাজসেবামূলক কাজ করতে হবে। স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে তবা পড়তে থাকা আলভি চমকে তাকালো। সমাজসেবা স্যার? এইমাত্র একটা মানুষকে জ্যান্ত নরকে পাঠালেন আর এখন? শারীন রহস্যময় হাসলো, গাড়িটা ওই ঝোপের কাছে নাও, তাহলেই বুঝবে। কাঁপা কাঁপা হাতে আলভি গাড়ি এগিয়ে নিয়ে ঠিক আফিমের কাতরাতে থাকা ঝোপের পাশে থামালো। গাড়ি থামতে শারীমের মুখে চতুর ভাবটা পলকে বদলে গেল। এক ঝটকায় দরজা খুলে সে নিচে নামলো। তখন তার চোখে মুখে চরম বিস্ময় আর গভীর উদ্বেগ। রাস্তায় দু একজন পথচারী দেখে শারীম বেশ জোরে চিৎকার করে উঠল, আরে ওটাকে ঝোপের আড়ালে! আলভি, জলদি এসো, মনে হচ্ছে কেউ মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। বসের এই দয়ালু রূপান্তর দেখে আলভি মনে মনে বলল, অস্কারের জুরি নাই ওনার কাছে, নিজে খাইয়ে এখন আবার ডাক্তার সাজতেছে। তবে সে দ্রুত গাড়ি থেকে নেমে শারীমের পেছনে দৌড়ে গেল। ঝোপের ভেতরে ঢুকে আফিমের রক্তাক্ত অবস্থা দেখে শারীম কপালে হাত ঠেকিয়ে নিখুঁত অভিনয়ে চেঁচিয়ে উঠল, এটা তো রাজন খন্দকারের ছেলে আফিম, ওর এই অবস্থা কে করলো? কোন জানোয়াররা এমন পৈশাসিক নির্যাতন চালালো? আফিম আধ বোঝা চোখে দেখলো স্বয়ং দেশের শিক্ষামন্ত্রী আবরার শারীম তার সামনে দাঁড়িয়ে, চোখে তার ব্যাকুল দয়া। আফিম তো আর জানে না এই সুদর্শন দেবদূতের আড়ালে লুকিয়ে থাকা শয়তানটাই এর মূল হোতা। সে শেষ শক্তিতে শারীমের শুটের কোণা ছুঁয়ে গোঙালো, বাঁচান। একদম চিন্তা করবে না আফিম, আমি আছি। শারীম আলভিকে ধমক দিল, আলভি ওভাবে দাঁড়িয়ে তামাশা দেখছো কি? ওর বাঁধন খোলো, জলদি ওকে গাড়ির পেছনের সিটে তোলো, হসপিটালে নিয়ে চলো। আলভি বসের এই দ্বিমুখী রূপ দেখে শিউরে উঠল। সে দ্রুত আফিমের দড়ি খুলে ফেলল। দূর থেকে সাধারণ মানুষ যাতে দেখে মন্ত্রী নিজে কতটা ব্যাকুল, তাই শারীম নিজে আফিমের হাতটা বুকে আগলে ধরে তোলার ভান করল। ততক্ষণে কয়েকজন পথচারী ও রিকশা চালক সেখানে ভিড় জমিয়েছে। আফিমকে গাড়ির পেছনের সিটের ফ্লোরে শুয়ে দেওয়া হলো। যন্ত্রণায় অবচেতন হতে হতেও আফিমের মগজে শারীমের এই উপকারিতা এক মস্ত বড় ঋণের মতো গেঁথে গেল। গাড়ির দরজা বন্ধ করে শারীম ফ্রন্ট সিটে বসতেই
দয়ালু ভাবটা কর্পূরের মতো উড়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল সেই খুনে বাঁকা হাসি। দামি রুমাল দিয়ে হাত মুছতে মুছতে সে জানালার বাইরে তাকালো। আলভি গাড়ি মেইন রোডে তুলে রিয়ার ভিউ মিররে বসের হাসি মুখ দেখে দীর্ঘশ্বাস ফেলল। বস, আপনি তো আস্ত একটা চালবাজের খনি। পুরো দুনিয়ার মানুষ জানবে আপনি আফিমকে বাঁচিয়েছেন। খোদ ওর বাপ আপনার পায়ে এসে কৃতজ্ঞতায় সেজদা দেবে। বস, বিশ্বাস করেন, পয়সা থাকলে আমি নিজে আজ আপনাকে নোবেল প্রাইজ দিতাম। কি অ্যাক্টিং আপনার! বা